অন্ধকারে নয়, দিবালোকেই স্বচ্ছ নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন বিলম্বিত করতেই পিআর ইস্যুতে আন্দোলন, বলছে বিএনপি। সবসময় সংস্কারের পক্ষে কাজ করার অঙ্গীকার। গেল 15 বছরে দানবীয় শাসন কায়েম করেছিল আওয়ামী লীগ, ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর। জুলাই হত্যাযোগ্য মামলায় প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন। এবং 3 দফা দাবিতে আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা আন্দোলনকারী শিক্ষকদের। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর প্রত্যয়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার স্থানীয় সময় বিকেল 5টার দিকে তিনি রোমে পৌঁছান। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ATM রকিবুল হক রোম ফিউমিসিনো বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। রোববার সকাল 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রওনা দেন। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। অন্ধকারে নয়, সবার চোখের সামনেই একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশন বিশেষ পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। রোববার চট্টগ্রাম বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সিইসি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যক্রম অব্যাহত আছে। আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে। তো শুধু আপনাদের কোঅপারেশন চাইব যে মানুষ যাতে যে কোনো একটা ইনফরমেশন পাইলে, খারাপ যদি কিছু পায় ফ্যাক্টসটা চেক করে নেবে, একটা চেক করে নিয়ে যদি সত্য হয় তাহলে প্রচার করবে, শেয়ার করবে, আমাদের কোনো আপত্তি নেই। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন জনপ্রশাসন সচিব শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে 80,000 সেনা সদস্য, 1.5 লাখ পুলিশ, 6.5 লাখ আনসার এবং 33,000 বিজিবি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি জোরদার করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি। সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে আলোচনা হয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা। 4 ছিল আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সেই বিষয়ে নির্দেশনা প্রদান করা। ঝুঁকিপূর্ণ সকল ভোট কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা করা। এ সময় সেফ এক্সিট নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার ছেলে মেয়ে সবই দেশে, আমি একা জায়গায় কি করব। এদিকে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে নিজ দপ্তরে সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। আমরা যদি সুযোগ পাই, আমরা কিন্তু অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দিতে পারব। এই সুযোগ দেওয়ার দায়িত্ব আপনাদের সবার। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমি আমার দৃঢ় প্রত্যয় হলো যে আমার অফিসাররা
সর্বতোভাবে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে। রাজনৈতিক সম্পৃক্ততায় অভিযুক্ত কোনো কর্মকর্তাকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে না বলে জানান সচিব। একটা নিরপেক্ষ নির্বাচন করতে সমর্থ হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন বিলম্বিত করতেই পিআরের দাবি তোলা হচ্ছে বলে আবারও অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে বলেও দাবি করেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডেমোক্রেটিক লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো অতীতের ন্যায় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকবে বলে জানান জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ফরিদুজ্জামান ফরহাদ। বাংলাদেশে যে নির্বাচন কেউ ঠেকাতে পারে না। ইনশাআল্লাহ 2026 সালে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমাদের জোট অংশগ্রহণ করবে। এতে প্রধান অতিথির বক্তব্যে দেশের মানুষ ইতিহাসের ক্রান্তিকাল পার করছে মন্তব্য করে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সুযোগ কাজে লাগানোর তাগিদ দেন বিএনপি মহাসচিব। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। যে সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সেই সুযোগ যেন আমরা না হারাই। 71-এ যুদ্ধ হয়েছিল বলে আমরা স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে অভিযোগ করে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি। আমার বিশ্বাস এই দেশের মানুষ কখনো ভুল করে না। এই দেশের মানুষ সবসময় সঠিক পথে এগিয়ে যায়। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে। সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। সরকারের অঙ্গীকার অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশাও জানান মির্জা ফখরুল। জনগণ নির্বাচন দেখতে চায়, নির্বাচনে অংশ নিতে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায় এবং গণতন্ত্রের মধ্য দিয়েই জনগণের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে চায়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। রোববার প্রথম দিনে ট্রাইব্যুনাল 1-এ রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় গত 15 বছরে হাসিনা সরকারের বিচারহীনতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম সহ স্বৈরাচারী চিত্র তুলে ধরেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জানান, সাধারণ সরকার থেকে দানবীয় সরকারে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। মেজবার রহমানের প্রতিবেদন। Constitution of the People's Republic of Bangladesh. আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দেশে যে দানবীয় সরকার প্রতিষ্ঠা পেয়েছিল সে চিত্রই যেন ফুটে ওঠে ট্রাইব্যুনালে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক উপস্থাপনে তা তুলে ধরেন প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, অপসারণ, নির্বাচন ব্যবস্থা ধ্বংস ও গণতন্ত্র নস্যাতের ফলশ্রুতিতেই জুলাই অভ্যুত্থান। গত 15 বছরে প্রথমত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেগুলোর বর্ণনা তুলে ধরেছি। ক্রসফায়ার এক পর্যায়ে স্থিমিত করে এই মানুষগুলোকে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা, গোপন কারাগারে বছরের পর বছর আটক রাখা এবং সেখান থেকে অনেককে মিথ্যা মামলা দিয়ে চালান দেওয়া এবং বাকিদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে রাতের আধারে হত্যা করে বিভিন্ন নদী, নালা, খাল, বিল, বনে, জঙ্গলে তাদের লাশ ফেলে দেয়া। এ বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনালে সাইবার হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি। আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল। সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে। করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল তারা, যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে। এই সময় গুমে জড়িত চাকরিরত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন। একজন আসামিকে গ্রেপ্তার করা হলে
যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতে আনার সময়ে যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া 24 ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে। এর আগে গত 28 কার্য দিবসে এই মামলার মূল তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মোট 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট আমলে ভাস্কর্য নির্মাণের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তখন এ নিয়ে কেউ মুখ না খুললেও জুলাই অভ্যুত্থান নিয়ে কাজ করতে গেলেই একটি মহল নানা প্রশ্ন তোলে বলেও ক্ষোভ জানান তিনি। রোববার বিকেলে রাজধানীর ওসমানী উদ্যান প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তি স্থাপনকালে এমন অভিযোগ করেন উপদেষ্টা। নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদন। রোববার রাজধানীর ওসমানী উদ্যান প্রাঙ্গণে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিতব্য জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্মৃতিস্তম্ভের কাছে একটি নিমগাছের চারাও রোপণ করেন তিনি। এ সময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে ভাস্কর্য নির্মাণের নামে ব্যাপক অর্থ লোপাট হলেও এ নিয়ে কেউ মুখ খোলেনি, অথচ এখন রাজনৈতিক উদ্দেশ্যে এর সমালোচনা করা হচ্ছে। এই উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোর বাজেট নিয়ে কিংবা কত অর্থ খরচ হচ্ছে এটা নিয়ে একটা মহল অনেক সময় প্রশ্ন তোলার চেষ্টা করে। বিগত ফ্যাসিবাদী সময়ে এই যে বিভিন্ন ভাস্কর্য হতো, এর থেকেও ছোট ইনফ্রাস্ট্রাকচারে আমরা দেখেছি 300-400 কোটি টাকা খরচ হয়েছে। স্মৃতিস্তম্ভের ডিজাইন সহ সার্বিক কার্যক্রম নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানান আসিফ মাহমুদ। এ ধরনের কাজে সাধারণত ডিজাইনেই মূল পরিশ্রম এবং সময়টা যায়, এখন প্রকৃত কাজ বাস্তবায়নের পথে আছে। ডিসেম্বরের মধ্যেই সব কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা। এটা অবশ্যই সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলে তথ্য প্রযুক্তি আইনের অপব্যবহার করে গুম খুনের মতো ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। রোববার সকালে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর এ আইনের অপব্যবহার বন্ধের উদ্যোগ নেয় সরকার। তারই প্রেক্ষিতে শিগগিরই ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রকাশ করা হবে। এতে ব্যক্তিগত তথ্য সুরক্ষার পাশাপাশি বাকস্বাধীনতা নিশ্চিত হবে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। অর্গানাইজেশনাল স্ট্রাকচারের সাথে সরকারি কাজ এবং পলিসি সমন্বয় করেছি। ব্যক্তি নাগরিকের তথ্য নিয়ে কেউ ব্যবসা করতে না পারে, কেউ তার নিরাপত্তা হরণ করতে না পারে, এবং এই ঘটনাগুলো বাংলাদেশে বিগত সময়ে হয়েছে। আজকে আমরা গুম, খুন সব বিভিন্ন ধরনের যে অপরাধের বিস্তৃতি দেখি, এই বিস্তৃতির পিছনে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারকে অনেকাংশে দায়ী করা যায়। 3 দফা দাবিতে আজ থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেছেন শিক্ষকরা। এর আগে পুলিশি বাধায় পণ্ড হয় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি। 20% বাড়ি ভাড়ার দাবিতে রোববার প্রেস ক্লাবের সামনে জড়ো হন তারা। জনদুর্ভোগের আশঙ্কায় এতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। সারা দেশে চলছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। 9 মাস থেকে 15 বছরের কম বয়সীরা 13 নভেম্বর পর্যন্ত এই টিকা দিতে পারবে। রোববার সকালে রেসিডেন্সিয়াল মডেল স্কুল কেন্দ্রে কার্যক্রম শুরু করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, বিনামূল্যে 4,90,00,000 শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। বলেন, শিশুর মৃত্যুহার কমাতেই এমন উদ্যোগ। বিস্তারিত সুরায়া মুন্নির রিপোর্টে। দেশে টাইফয়েড টিকার এটাই প্রথম ক্যাম্পেইন। প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে 1 ডোজ করে টিকা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান চলবে 30 অক্টোবর পর্যন্ত। এর বাইরেও 9 মাস থেকে 15 বছরের কম বয়সীদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় টিকাদান কার্যক্রম। টিকা দিতে গিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা আর সন্তানের সুস্বাস্থ্যের জন্য সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান অভিভাবকরা। পানিবাহিত রোগ যেহেতু টাইফয়েড, এই কারণে আমি মনে করি এই ভ্যাকসিনটা নেওয়া খুব জরুরি। টাইফয়েডের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রত্যেকেরই টিকা দেওয়া উচিত। 23 লাখ আমি দিয়েছি, তাই আমার খুব ভালো লাগছে। আমি একদম সুস্থ থাকবো, এর জন্য খুশি লাগছে। টাইফয়েড থেকে বাঁচার জন্য টিকা দেওয়া অবশ্যই উচিত। রাজধানী রেসিডেন্সিয়াল মডেল স্কুলে টাইফয়েডের টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধানচন্দ্র রায় পোদ্দার। তিনি বলেন, শিশুর মৃত্যুর হার কমাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। টাইফয়েডের চিকিৎসা অনেক
খরচ বহুল, এবং তাছাড়া যেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। অনেক অ্যান্টিবায়োটিকে টাইফয়েডে কাজ হয় না, ফলে টাইফয়েডে আমাদের অল্প বয়স্ক বাচ্চারা অনেকে মারা যায় প্রতি বছর আমাদের দেশে। আমরা যদি টিকা নিই তাহলে আমরা আশা করি এর থেকে আমরা মুক্তি পাবো। এ সময় স্বাস্থ্য অধিদপ্তর এবং ডিএনসিসির শীর্ষ কর্মকর্তারা জানান, পথ শিশুদের এই টিকার আওতায় আনা হবে। আমরা সবাই মিলে দায়িত্বশীলতা, সচেতনতার মাধ্যমে নিশ্চিত করি যেন প্রতিটি শিক্ষার্থী এই টিকা গ্রহণ করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিন্তে এই টিকা নেবে এবং তাদের ভবিষ্যৎ যে অগ্রযাত্রা সেটা টাইফয়েড বিহীন সহ অন্যান্য রোগবিহীন হবে। 5 কোটি শিশুকে টাইফয়েড মুক্ত করার জন্য ভ্যাকসিন দিয়ে আমরা 13ই নভেম্বরের পরে সারা বিশ্বের একটা রেকর্ড করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানে সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত টিকা দেয়া যাবে। জন্ম সনদ না থাকলেও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করতে পারবেন অভিভাবকরা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে 231 জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে 953 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটিতে 2 জন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে 1 জন করে মারা গেছেন। এ সময় ঢাকা বিভাগ থেকে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারতীয়রা শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো প্রশাসনে লুকিয়ে আছে বলেও অভিযোগ করেন তিনি। রোববার সিলেট প্রেস ক্লাবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ডিপ টিউবওয়েল স্থাপন এবং বস্ত্র বিতরণ কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এম এ মালেক। আমরা সকাল 9টা থেকে চোখের ডাক্তার সেবা দেওয়া শুরু করবে, 3টা পর্যন্ত আমরা কন্টিনিউ আমরা করবো। এর মধ্যে কয়েকজন ডাক্তার স্পেশালিস্ট যারা ঢাকা থেকে আসবে। 25টা স্পট আমরা অ্যালোকেট করেছি, যেখানে একান্ত ব্যক্তিগত উদ্যোগে আমি 25টা টিউব আমি ঘোষণা দিচ্ছি যে এটা আগামী 1 সপ্তাহের ভিতরে আমি এইগুলি স্থাপন করতে পারি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক জুলফিকার উল্লাহ এ মামলার রায় ঘোষণা করেন। সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত সবাইকে খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় 25 জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য 2010 সালের 8 ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হয়। নরসিংদীর মনোহরদীতে ভুয়া এনটিআরসিএ সনদ দেখিয়ে চাকরি করার দায়ে খিদিরপুর ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক সোহরাব হোসেনের বেতন ইন্ডেক্স বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। 2023 সালে মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিলের দায়ের করা অভিযোগ তদন্ত করে এ ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। শাকিল জানান, ওই শিক্ষক ঢাকার যাত্রাবাড়ির এক শিক্ষকের সনদ জাল করে চাকরি নিয়েছেন মর্মে তার কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। তদন্তে তা প্রমাণিত হওয়ায় মাউসি তার ইন্ডেক্স বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিমুদ্দিন জানান, তিনি দায়িত্ব নেয়ার আগে সোহরাবের নিয়োগ হওয়ায় বিষয়টি অবগত ছিলেন না। অন্য একজন শিক্ষকের সনদ সে স্ক্যান করে জালিয়াতি করে সেইটা দিয়ে সে চাকরি নেয়। এই ভুয়া শিক্ষক সৌরভের মতো যারা আছে তাদেরকে যারা প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমি আমার গভর্নিং বডিকে অবস্থা করেছি, সভাপতি মহোদয়কে অবহিত করেছি এবং ওনাকে কলেজে আসা থেকে বিরত থাকার জন্য আমি বলেছি। সৌদি আরবে নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে 21,000-এর বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় 12,439 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে
4,650 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 4,314 জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় 1,874 জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে 99% নাগরিকই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। রাজশাহীতে বিপিএল আয়োজনে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো সহ সমস্ত সুযোগ সুবিধা পরিদর্শন করেন বিসিবির 3 শীর্ষ কর্মকর্তা। তারা জানিয়েছেন, বিপিএল বা বড় টুর্নামেন্ট করতে স্টেডিয়ামটির 70% সক্ষমতা আছে। আগামী 1 মাসে বাকি কাজ স্থায়ী ও অস্থায়ীভাবে করার পরিকল্পনা তাদের। মাঠ পরিদর্শন শেষে খেলোয়াড় সহ সংশ্লিষ্টদের থাকার জায়গা, অনুশীলনের মাঠ সহ আনুষঙ্গিক সুবিধা দেখেন বিসিবি কর্মকর্তারা। রাজশাহীর ফ্যাসিলিটিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট এবং এটাকে ইমপ্রুভমেন্ট করার অনেক জায়গা রয়েছে। তো যে কোনো বড় টুর্নামেন্ট আপনারা জানেন যে সামনে আন্ডার-19 টুর্নামেন্ট, আন্ডার-19 আফগানিস্তান সিরিজ এখানে হোস্ট করা হবে। তো তার সাথে যদি আমরা আরও বড় বড় প্রিপারেশন নিই বড় বড় ইভেন্ট করার জন্য, সেটার জন্য আমাদের আসতে দেখা। এবার হকি। আসন্ন অনূর্ধ্ব 21 হকি বিশ্বকাপের জন্য আগেভাগেই 20 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী 28 নভেম্বর ভারতের চেন্নাইয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতির ঘাটতি রাখতে চায় না ফেডারেশন। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল সুইজারল্যান্ডের লুজানে 1 সপ্তাহের ক্যাম্প করবে। সেখানে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে 2টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজের তরুণরা। সংবাদ শেষ করব একটি ভিন্ন ধর্মী খবর জানিয়ে। বিশ্বে এখনো এমন একটি হোটেল রয়েছে যার বয়স 1300 বছরেরও বেশি। আর অবাক করা তথ্য হচ্ছে, হোটেলটি পরিচালনা করে আসছে একই গোত্রের 56 প্রজন্ম। হ্যাঁ, এমন একটি অবিশ্বাস্য ইতিহাসের সাক্ষী জাপানের নিশিয়ামা ওনসেন কে ইউনকান স্পা হোটেল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিপ্রাপ্ত এই হোটেলটি শুধু একটি স্থাপনা নয়, এটি জীবন্ত ইতিহাস। প্রাচীন ঐতিহ্যের সেসব গল্পই থাকছে ঐশী আলমের প্রতিবেদনে। হোটেল নিশিয়ামা ওনসেন কেউনকান জাপানের ইয়েমেনাশি প্রিফেকচারের পাহাড়ে অবস্থিত। হোটেলটি তৈরি হয়েছিল 705 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই স্থাপনাটির বর্তমান বয়স 1311 বছর। ভাবা যায়, যখন গোটা বিশ্ব আধুনিকতার প্রাথমিক রূপ দেখেনি, তখন থেকেই এই হোটেল তার অতিথিদের সেবা দিয়ে আসছে। এই হোটেলটির সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর ধারাবাহিকতা। এটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত একই পরিবারের 56টি প্রজন্ম এর রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্ব পালন করে আসছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন ফুজিওয়ারা মাহিতো। জাপানের বিখ্যাত মাউন্ট ফুজির কাছেই অবস্থিত এই হোটেলটি বরাবরই অভিজাত এবং সাধারণ মানুষের কাছে প্রিয়। শোনা যায়, জাপানের বহু ঐতিহাসিক সামুরাই যোদ্ধা, এমনকি তোয়াকুগাওয়া ইয়েসু এবং আধুনিক যুগের তারকারাও এখানে রাত্রি যাপন করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে হোটেলের আকার ও কাঠামোতে কিছু পরিবর্তন এলেও এর ইউনিক কাঠামো এবং শান্ত ঠান্ডা আরামদায়ক পরিবেশ ধরে রাখা হয়েছে। এখানকার 37টি রুমেই রয়েছে আধুনিকতার ছোঁয়া, তবে ক্লাসিক জাপানিজ আতিথেয়তা অক্ষুণ্ণ। এই ঐতিহাসিক পরিবেশে 1 রাত কাটাতে একজন অতিথিকে সর্বনিম্ন $470 খরচ করতে হয়। 1300 বছরের ইতিহাস, 56 প্রজন্মের উত্তরাধিকার এবং আধুনিকতার নিখুঁত মিশ্রণ নিশিয়ামা ওনসেন কেউনকান শুধু বিশ্বের প্রাচীনতম হোটেল নয়, এটি জাপানি সংস্কৃতি, ঐতিহ্য এবং আতিথেয়তার এক জীবন্ত প্রতীক। সত্যি এটি ইতিহাস আর ঐতিহ্যের এক অসাধারণ গল্প। যে পরিবার এত বছর ধরে একটি প্রতিষ্ঠানকে সচল রেখেছে, তাদের নিষ্ঠা সত্যিই প্রশংসার যোগ্য। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। অন্ধকারে নয়, দিবালোকেই স্বচ্ছ নির্বাচন আয়োজনের অঙ্গীকার সিইসি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন বিলম্বিত করতেই পিআর ইস্যুতে আন্দোলন, বলছে বিএনপি। সবসময় সংস্কারের পক্ষে কাজ করার অঙ্গীকার। গেল 15 বছরে দানবীয় শাসন কায়েম করেছিল আওয়ামী লীগ, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জুলাই হত্যাযোগ্য মামলায় প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন। এবং 3 দফা দাবিতে আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা আন্দোলনকারী শিক্ষকদের। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর প্রত্যয়।
এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।